পীর সাহেব চরমনের নেতৃত্বে 5টি ইসলামিক দল একসাথে হয়েছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য একটা আলোকবর্তিকা হয়ে থাকবে। কিন্তু সাথে সাথে আমরা এটাও জানতে চাই যে গত 15 বছরে এই পীর সাহেব চরমনের ভূমিকা কি ছিল বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে। তারা কি করেছে তাদের 15 বছরে? যে সুবিধাবাদী ছিল যারা, আমি কাউকে নাম ধরে বলছি না, যারা না না, পনেরো তারা বছরে এই একেবারে আন্দোলনে না, মিলেমিশে ছিল, পীর এখন সাহেব এসে নিজেই তো একেবারে আন্দোলনে ভূমিকা বন্ধু রেখেছে। বিপ্লবী না হয়ে আমি বলি বসে। বলেছি, না না না, ওনারা রাজপথে ছিল, আপনি চরমোনাইয়ের দল না করতে ভাই, না পারেন, আপনি আমি জুলাই করতে না পারি, আগস্টে, জুলাই কিন্তু আগস্টে যারা সত্যকে আমাদের আমরা, স্বীকার করতে হবে। উনি 400 কোটি টাকা দুর্নীতি করেছেন, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। ওনার বাড়ি কিন্তু আমাদের বগুড়া জেলায়। আমি সত্য করে যে তথ্যটি দিতে চাই, আজকে বগুড়া জেলার প্রাণ কেন্দ্র সাতমাথা থেকে শুরু করে রাস্তাঘাট টলি গলি এমন কোন জায়গা বাজার নেই যেখানে ওনার নামে বিলবোর্ড ব্যানার ফেস্টুন টাঙানো হয়নি। আমি গত 16 বছরে আওয়ামী লীগ আমলেও এত ফেস্টুন টাঙানো দেখি নাই, তারেক জিয়া খালেদা জিয়ার দেখি নাই, তারপরে জামাতের আমিরের দেখি নাই। অথচ 15 দিনের ভেতরে এত ব্যানার ফেস্টুন তারা লাগিয়েছেন। আজকে তিনি 400 কোটি টাকা দুর্নীতি করে তাকে বাদ দেওয়া হয়েছে। আমি প্রথমে একটি বিষয় বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, আমি মনে করি তিনি এক কথার মানুষ, এবং তিনি যে কথা দিয়েছেন সে কথা তিনি রাখবেন, এটা আমার পার্সোনাল বিশ্বাস। তিনি বলেছেন যে এই বছরের ডিসেম্বর থেকে সামনের বছর জুন মাসের মধ্যেও তিনি নির্বাচন দিতে চেয়েছেন, চাচ্ছেন, বারবার কিন্তু একই কথা তিনি বলছেন। এখন আমার প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলোর দাবি, বিশেষ করে বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বা জামায়াত ইসলাম বলছেন সামনে রমজানের আগে নির্বাচন। এখন আমার প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো যে সময় নির্বাচন চাচ্ছেন সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সময়ের পার্থক্য কতটুকু? যদি ডিসেম্বর থেকে ধরি মাত্র 6 মাস। এখন আমার প্রশ্ন হলো, আমরা 16 বছর একটা বিনে ভোটের স্বৈরাচারের অধীনে আমরা ছিলাম, যদি থাকতে পারি, আমরা সংস্কার এবং বিচারের জন্য যদি 6 মাস সময় এই সরকার চায়, আমরা কেন তাকে দিতে পারছি না? 2 নম্বর কথা হলো, যদি এই সময়ের মধ্যে আমরা যদি স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে না যেত, তাহলে তিনি তো 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেন, তাহলে আমরা সেটাকে কিভাবে মেনে নিতাম? আজকে আমরা তাকে যদি 29 বা 41 সাল বা বিগত 16 বছর মেনে নিতে পারি, তাহলে এই সরকারকে ন্যূনতম সংস্কার এবং বিচার কার্য সম্পাদন করার জন্য তিনি সময় কিন্তু দিয়েছেন। আজকে রাজনৈতিক নেতা আরে নির্দিষ্ট সময় তো বলেই দিয়েছেন, ডিসেম্বর থেকে সামনে বছর পর্যন্ত। এখন নির্দিষ্ট দিন বললে তো তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়। তাহলে আপনারা বলেন যে নির্বাচনের তফসিল দিয়ে দেন, দিন ঘোষণা করেন। আপনি বলছেন রোড ম্যাপ দেন, তো রোড ম্যাপের আবার কি কোথায় আমি বুঝি না। ওনারা তো পরিষ্কার বলছেন যে এই বছরের ডিসেম্বর থেকে সামনে বছর জুনের মধ্যে। তাহলে এটাই তো একটা যে জুন পার হবে না, এর ভেতরেই তারা নির্বাচন দেবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা দিয়েছেন, আমি বিশ্বাস করি তিনি একজন বিশ্ব লিডার, তিনি তার কথা রাখবেন এবং এই সময়ের মধ্যে নির্বাচন হবে বলে আমি আশা করি। এখন আসি আমাদের প্রিয় ভাই আবু সাইদ খান ভাই, বলছেন যে আসলে বাংলাদেশে যেটা হয়েছে এটাকে উনি বিপ্লব বলতে চাচ্ছেন না। আসলে বিপ্লব বলতে কি বোঝায়, অথবা বিপ্লব বলতে উনি কি ধারণা দিতে চাচ্ছেন আমি জানি না। তবে 5ই আগস্টে আমরা যেটা নিজে চোখে দেখেছি, এই বাংলাদেশের 18 কোটি জনগণ, আমি মনে করি সরাসরি আওয়ামী লীগ দলের যারা নেতা খেতা বা স্বৈরাচারের দোসর ছিলেন, এই মানুষগুলো ব্যতীত বাংলাদেশের প্রতিটি জনগণ রাজপথে নেমে এসেছে। 80 বছরের বৃদ্ধ নেমে এসেছে, 2 বছরের শিশু, কিশোর, আবাল, বৃদ্ধা, বনিতা, প্রতিটি মানুষ রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এবং এই দেশে নতুন এক বন্দোবস্ত তারা আশা করে রাজপথে নেমেছিলেন। আমি এটা আজকে চ্যালেঞ্জ করে বললাম, স্বৈরাচারের দোসর ব্যতীত বাংলাদেশে এমন কোন লোক নেই যারা 5ই আগস্টে রাজপথে নেমে ওই স্বৈরাচারকে লাল কার্ড দেখায়নি। তাহলে 18 কোটি মানুষ, এর মধ্যে 15 কোটি মানুষ যদি রাজপথে নেমে থাকে, তাহলে সেটাকে যদি আমরা বিপ্লব না বলি, কেন বলবো না? এর যৌক্তিকতা কি এটা আমার বুঝে আসে না। উনি বলছেন এটা সর্বোচ্চ গণ অভ্যুত্থান হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা গণ অভ্যুত্থানই হলো। এখন গণ অভ্যুত্থান যদি হয়ে থাকে, ভাই প্রশ্ন তুলেছেন এর ডিক্লারেশন কই, বিপ্লবী সরকার কই? এটা তো আমরা সাংবিধানিকের অধীনে সরকার করেছি। আমরা এই জায়গাতেই সবচেয়ে বড় ভুল করেছি, আমরা গণ অভ্যুত্থান করেছি। কেন গণ অভ্যুত্থানকে আমরা স্বৈরাচার হাসিনার সংবিধানের মধ্যে ঢুকে ফেলেছি। এটাই ছিল এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের সবচাইতে মারাত্মক ভুল এবং খারাপ দিক।
আমরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করতে পারতাম, নতুন এক সংবিধানের ঘোষণা দিতে পারতাম, তাহলে এই পরিবেশ হতো না। আজকে আমরা সংবিধানের দোহাই দিচ্ছি। আরে ভাই, সংবিধানের কথা যদি আমরা বলি, সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয় না। আমরা সংবিধান মেনে যদি গণ অভ্যুত্থান করতে চাইতাম, স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারতাম না। সংবিধানের কথা বলে যদি আন্দোলনে নামতাম, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হতো না। সুতরাং এই যে আমরা গণ অভ্যুত্থান করেছি, এই গণ অভ্যুত্থান সফল না হওয়ার পেছনে মূলত প্রধান তিনটা কারণ। এখন পর্যন্ত আমরা ডিক্লারেশন ঘোষণা দিতে পারিনি। 2 নম্বর, আমরা ওই স্বৈরাচার হাসিনার সংবিধান পরিবর্তন করতে পারিনি। 3 নম্বর, স্বৈরাচার হাসিনার আস্থাভাজন প্রেসিডেন্ট চুপ্পু সাহেবকে আমরা তার আসন থেকে সরাতে পারিনি। এবং এর পেছনে প্রধানত মূলত দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। প্রেসিডেন্ট, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এগুলো বিষয় নিয়ে জনমত চাওয়া হয়েছিল, রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করতে পারেনি। আমি বিশেষ করে যদি বলতে চাই, বিএনপি এর ঘোর বিরোধিতা করেছেন, সংবিধান চেঞ্জের করেছেন, রাষ্ট্রপতি চুপ্পুকে সরানোর ক্ষেত্রে বিরোধিতা করেছেন, ডিক্লারেশন দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত তারা বিরোধিতা করেছেন, সম্মত জ্ঞাপন করেনি। এই জন্য বিষয়গুলোকে আমরা সফল করতে পারিনি। সুতরাং অভ্যুত্থান সফল হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোর ঐকমত না হওয়ার পেছনেই বড় কারণ বলে আমাদের আগে আমাদের প্রিয় ম্যাডাম যে কথাটি বলেছেন, যে আসলে এই যে জাতীয় ঐক্যটা আমাদের মধ্যে যে বিচ্ছিন্ন হচ্ছে, এটাই কিন্তু সবচাইতে ভয়াবহ দিক। আরেকটি বিষয় এখানে বারবার সম্রাট ভাই বলেছেন, এনসিপি নামক যেই দলটি গঠন করেছেন ছাত্ররা, এই ছাত্রদের মধ্যে এনসিপি দলের একজন, যার নাম সম্ভবত গাজী সালাউদ্দিন, উনি 400 কোটি টাকা দুর্নীতি করেছেন, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সাগর ভাই, আমি আপনাকে বলতে চাই, সম্ভবত এই ভাইটি আপনার এই প্রোগ্রামেও এসে কয়েকটি আলোচনা করেছেন। ওনার বাড়ি কিন্তু আমাদের বগুড়া জেলায়। আজকে বগুড়ার মানুষ ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দরবেশ বাবা লিখে তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন। আমি এখনো বগুড়ায় অবস্থান করছি। আমি সত্য করে যে তথ্যটি দিতে চাই, আজকে বগুড়া জেলার প্রাণ কেন্দ্র সাতমাথা থেকে শুরু করে রাস্তাঘাট টলি গলি এমন কোন জায়গা বাজার নেই যেখানে ওনার নামে বিলবোর্ড ব্যানার ফেস্টুন টাঙানো হয়নি। আমি গত 16 বছরে আওয়ামী লীগ আমলেও এত ফেস্টুন টাঙানো দেখি নাই, তারেক জিয়া খালেদা জিয়ার দেখি নাই, তারপরে জামাতের আমিরের দেখি নাই। অথচ 15 দিনের ভেতরে এত ব্যানার ফেস্টুন তারা লাগিয়েছেন। আজকে তিনি 400 কোটি টাকা দুর্নীতি করে তাকে বাদ দেওয়া হয়েছে। আমরা এনসিপি কে স্যালুট দেই, তবে তাদেরকে বলবো সতর্ক থাকুন। এক তবে দরবেশ বাবা নয়, তবে তবে এরকম তবে শত শত তবে যারা আপনাদের দলে ঢুকেছে। তবে তানভীর সাহেবের বিরুদ্ধে যেটা এসছে এটি একটি অভিযোগ, এখনো প্রমাণিত হয়নি। সুতরাং আপনি অভিযোগ আকারে এটা আমি বলতে পারেন। আমি এখানে বলতে চাই, অভিযোগ হয়েছে তাকে যে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, নিঃসন্দেহে তারা গ্রহণযোগ্য কোন তথ্যের ভিত্তিতেই কিন্তু বাদ না, দিয়েছেন, অভিযোগের এটা আমাকে ভিত্তিতে মনে রাখতে তথ্য না, হবে। অভিযোগের এবং এই ভিত্তিতে জন্য আমরা এনসিপি কে বলবো, শুধুমাত্র তানভীর সাহেব নয়, আজকে এরকম আরো যারা সুবিধা নেওয়ার জন্য এই দলে ঢুকেছেন, সম্রাট ভাই বারবার বলেছেন, এদের ক্ষেত্রেও তারা যেন সচেতন থাকে। এবং ভাই বলছিলেন যে মাথায় পাগড়ি দিয়ে মুখে দাড়ি রেখে, আসলে পাগড়িরও দোষ নেই, মুখে দাড়ি রসুলের সুন্নাত সেটারও দোষ নেই, কিন্তু যারা সুযোগ সন্ধানী এগুলো লেবাস ধরে স্বার্থ হাসিল করতে চায়, এদের ব্যাপারে সচেতন থাকা জরুরি। সর্বশেষ একটি কথা বলে শেষ করব। সাগর ভাই যে বিষয়টি বলেছেন, আজকে বাংলাদেশের ইসলামী দলগুলো বিশেষ করে পীর সাহেব চরমনের নেতৃত্বে সমমননা 5টা ইসলামিক দল ঐকমত্য হয়েছেন এবং তারা ঘোষণা করেছেন একই বাক্সে যেন ইসলামপন্থীদের ভোটগুলো আগামী নির্বাচনে যায়। আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা ভালো দিক। বাংলাদেশের ইসলামপন্থী সব দলগুলো যদি একতাবদ্ধভাবে নির্বাচনে যেতে পারে, আগামীতে ইসলামপন্থীদের কতটা শক্তি সামর্থ্য রয়েছে এটাও তারা জানান দিতে পারবে। এবং বাংলাদেশ 90% মুসলমানের দেশ, তারা কতটুকু চাচ্ছে ইসলামকে এটাও কিন্তু প্রমাণ হবে। সুতরাং ইসলামপন্থীদের ঐকমত হওয়া এটা একটা ভালো দিক। ভাই তবে আব্দুল আজকের এই সালাম ভাই, 5টি ইসলামিক দলের পক্ষ থেকে যে দাবিটি করা হয়েছে, আজকে যে সংস্কার কমিশন করা হয়েছিল 10টি, তার মধ্যে আমরা জানি একটি নারী বিষয়ক সংস্কার কমিশন। এই কমিশন সাম্প্রতিক 433টি সুপারিশ দিয়েছেন বর্তমান সরকারকে। তার মধ্যে 4টি সুপারিশ করেছেন সরাসরি কোরআন বিরোধী, সরাসরি ইসলামী শরিয়া সম্মত বিরোধী, ইসলামী আইন বিরোধী। আজকে ইসলামী দলগুলো কিন্তু সেটাকে বাতিল চেয়েছেন। আমি সুযোগ পেলে 1 মিনিটে বলতে চাই, এই 4টির ভেতরে প্রথমে যে বিষয়টি বলা হয়েছে, তারা সুপারিশ করেছেন যে যারা যৌন কর্মী রয়েছেন এদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। আল্লাহর কোরআন বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী কাছাকাছি যেও না। আমাদের তো উচিত ছিল জেনা বন্ধ করার এজেন্ডা নেওয়া,
কাজ নেওয়া, অথচ তারা যৌন কর্মীদেরকে শ্রমিকদের অধিকার দিতে চাচ্ছে। তার মানে তারা বুঝতে চাচ্ছে এটা হালাল ব্যবসা, যা খুশি তা করতে পারো, নাউজুবিল্লাহ। সুতরাং এটা কোরআন বিরোধী। 2 নম্বর, তারা বলেছেন যে ইসলামে যে ছেলে এবং মেয়ের উত্তরাধিকার যে সম্পত্তি বন্টনের পদ্ধতি রয়েছে, এখানে নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে। 3 ভাগের 2 ভাগ পাই ছেলে, 1 ভাগ পাই মেয়ে। এখানে মেয়েদের ঠকানো হয়েছে। আমরা পরিষ্কার করে বলি, একটা মেয়ে সে তার বাবার কাছ থেকে সম্পদ পায়, সে তার স্বামীর কাছ থেকে সম্পদ পায়, বিভিন্ন জায়গা থেকে পাওয়ার কারণে মেয়েদের সম্পদ কিন্তু ছেলেদের চেয়ে বেশি হয়। একটি কথা পরিষ্কার করবেন ভাই, একটু আমাকে সুযোগ দেন। যেহেতু ইসলামী শরীয়তের বিষয় করেছি জনাব আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ আমাকে চ্যানেলে নিয়ে আমি আলোচনা শেষ করে দেবো 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ডে শেষ করি ভাই। যেহেতু এটা শরিয়ার বিষয়, আমি পরিষ্কার করে বলি, ইসলাম নারীকে কতটা অধিকার দিয়েছেন। কন্যা সন্তান হিসেবে যেই জামানায় আইয়াবে জাইলিয়াতে নারী সন্তানকে হত্যা বৈধ ছিল, আমার নবীজি সেই সময় কন্যাদের অধিকার দিয়েছেন। একটি কন্যা হলে একটি জান্নাত, 2টি কন্যা হলে 2টি জান্নাত, 3টি কন্যা রসুলের সঙ্গে জান্নাত। স্ত্রীকে আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, রসুল বলেছেন মায়েদের পায়ের তলে সন্তানের জান্নাত। সুতরাং ইসলাম নারীদের অধিকার দিয়েছে, ইসলাম ঠকায় নাই। তার পরবর্তীতে তারা বলেছেন যে বিবাহের ক্ষেত্রে যে ইসলাম বা বিভিন্ন ধর্মীয় শরিয়া ভিত্তিতে আইন দিয়ে বিবাহ নয়, অন্য কোন পদ্ধতিতে যেন বিবাহর সুযোগ রাখা হয়। এর মাধ্যমে কিন্তু বিয়ে যদি ইসলামী শরীয়তের বাইরে হয়, তাহলে এর মাধ্যমে কিন্তু জারজ সন্তান তৈরি হওয়ার একটা সুযোগ পাবে, অর্থাৎ অবৈধ বিবাহ হবে। সুতরাং আমি শেষ কথা বলি, যেহেতু সময় নেই, এই যে নারী সংস্কার কমিশন ইসলাম বিরোধী যে এই সুপারিশগুলো করেছে, এই সুপারিশের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি এবং এই সুপারিশগুলো বাতিল দাবি করছি। পুরো কমিশনকে এখান থেকে আমরা সাসপেন্ড বা বাতিল করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ প্রিয় ভাই। ভাই জাস্ট 1 মিনিট, আমি আব্দুল সালাম ভাইয়ের কাছে শুধু একটা প্রশ্ন করব যে আজকে পীর সাহেব চরমনের নেতৃত্বে 5টি ইসলামিক দল একসাথে হয়েছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য একটা আলোকবর্তিকা হয়ে থাকবে। কিন্তু সাথে সাথে আমরা এটাও জানতে চাই যে গত 15 বছরে এই পীর সাহেব চরমনের ভূমিকা কি ছিল বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ভোটাধিকারের পক্ষে। তারা কি করেছে তাদের 15 বছরে? যে সুবিধাবাদী ছিল যারা, আমি কাউকে নাম ধরে বলছি না, না না, তারা এই আন্দোলনে না, পীর সাহেব নিজেই তো আন্দোলনে ভূমিকা রেখেছে। না না না, জি জনাব ইসমাইল, পীর সাহেব নিজেই আন্দোলনে নিজেই সশরীরে তিনি ভূমিকা রেখেছেন। এই আন্দোলনের কথা, আমি জুলাই আগস্টের কথা বলছি, আমি গত 15 বছর বলছি। গত 15 বছরের সবাইকে নিয়েই তো প্রশ্ন তোলা যায়, সবাইকে নিয়ে প্রশ্ন তোলা যায়, সবারই প্রশ্ন আছে। আমরা সেটা যেহেতু অস্বীকার করতে পারবো না। কার্যকরী কি পদক্ষেপ নিয়েছে এটা বড় বিষয় নয়। ওনারা রাজপথে ছিল, আপনি চরমোনাইয়ের দল করতে না পারেন, আমি করতে না পারি, কিন্তু সত্যকে আমাদের স্বীকার করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক দল এবং বিপ্লবীদেরকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে 2 মাসের বিপ্লবী, একটা হচ্ছে 15 বছর গণতন্ত্রের জন্য মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে। 2টা ক্যাটাগরি। এখন তারা কোন ক্যাটাগরিতে ছিল? ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, সেটা তাদের কথা বলবেন। আমি আব্দুল সালাম চরমোনাই পীর সাহেব তার দল রাজপথে ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ভাই। আপনি ক্যাটাগরিতে আলাদা করতে পারেন। ধন্যবাদ। আমি তাদের কেউ নাই, যেহেতু একটু ইসমাইল সম্রাট আমার কথা কি শোনা যাচ্ছে? ইসমাইল সম্রাট, এই প্রশ্নগুলি তারা যদি থাকে একই প্যানেলে আপনি থাকলে তাদেরকে প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ।